গোবিন্দপুর নামক একটি ছোট্ট গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে এক অন্ধ লোক তার ৩ কন্যাকে নিয়ে বসবাস করত। তার স্ত্রী বহু বছর আগেই মৃত্যুবরণ করেছিল। বড় মেয়ের নাম ছিল মিষ্টি, সেজ মেয়ের নাম ছিল সৃষ্টি। তারা দুইজনই সারা দিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকত আর হাসি ঠাট্টা করত। ছোট মেয়ের নাম ছিল দৃষ্টি। সে একা সমস্ত সংসার খুব কষ্ট করেই চালাতো। বাবা, ও বাবা, আমি এখন গিন্নিমার বাড়িতে কাজে যাচ্ছি। তোমার জন্য রেঁধে রেখেছি, খেয়ে নিও সময় মতো, ঠিক আছে বাবা? মারে, বাবা হিসাবে আমি অনেক লজ্জিত যে নিজের আদরের মেয়েটাকে এভাবে লোকের বাড়িতে কাজ করে খাটিয়ে মারছি রে মা। ওরকম করে বলো না গো বাবা, তুমি তো আজীবন অনেক কিছুই করলে। তোমার এই দুঃসময়ে তোমার পাশে যদি দাঁড়াতে না পারি তাহলে আর কেমন মেয়ে হলাম বাবা? আমি তবে চাই বাবা, দেরি হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে রে মা, শোন না মা, আমার পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। আসার সময় আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসিস। ও তাই বুঝি? ঠিক আছে বাবা, তোমার পায়ের ব্যথার জন্য আমি ওষুধ নিয়ে আসবো। কিরে দৃষ্টি, ইদানিং কাজে তুই এত দেরি করে আসছিস কেন? গিন্নিমা তো ভীষণ বকাবকি করে। কি আর বলবো দিদি, অসুস্থ বাবা, আবার এত বড় একটা সংসার একা একা চালিয়ে কুলিয়ে উঠতে পারি না, তাই দেরি হয়ে যায়, এই আর কি। বাবার পায়ের ব্যথাটা খুব বেড়েছে, কিছু ওষুধ কেনার জন্য টাকার প্রয়োজন। আমায় কটা টাকা দিতে পারবে গো দিদি? আমি আবার সামনের মাসে শোধ করে দিতাম তোমায়। আহারে, তোর কথা শুনে অনেক কষ্ট লাগলো, কিন্তু আমি তো আরেক হতভাগী। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কি যে কষ্টে দিন পার করছি। তুই তো জানিস আমার স্বামী আমাদের ছেড়ে কত আগেই চলে গেছে, সেই থেকেই টানাপোড়েন। কি আর করব বল বোন? ও তাই বুঝি? ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, আমি গিন্নিমার কাছ থেকে চেয়ে নেব। এই যে নবাবজাদি, ইদানিং কাজকর্মে এত দেরি করে আসা হয় কেন? এরকম করে আসা হলে কিন্তু কাজে রাখতে পারবো না আমি, বোঝা গেছে? ক্ষমা করবেন গিন্নিমা, আসলে বাবা অনেক অসুস্থ থাকে তো সব কিছু গুছিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, এই আর কি। তা বলছি, বাপ নিয়ে যখন এতই চিন্তা, তাহলে বাপের কাছে বাড়িতে কুটুম সেজে বসে থাকো না। আমার ঘরে কাজে নিয়ে আমার টাকা ধ্বংস করছো কেন? ক্ষমা করবেন গিন্নিমা, এরপর থেকে আমি আর বিলম্ব করে আসবো না। তা বলছিলাম, আমার বাবা ভীষণ অসুস্থ, ওষুধ কেনার জন্য কিছু টাকার প্রয়োজন। সামনের মাসের বেতন থেকে কিছু টাকা আমায় একটু দেওয়া যাবে গিন্নিমা? ওই তো, কাজের মাঝে হাজার ফাঁকিবাজি, কিন্তু টাকা চাওয়ার বেলায় মুখ তুলে চলে আসতে লজ্জা লাগে না? টাকার গাছ আছে বুঝি আমার? কোনো আগাম টাকা দিতে পারবো না আমি, এখনই চোখের সামনে থেকে দূর হয়ে যা। কি রে ছোট, তোকে সেই কবে থেকে বলছি একটু মাছ মাংসের ব্যবস্থা কর, তা না শুধু ডাল ভাত। ডাল ভাত এই একই খাবার খেয়ে খেয়ে তো আমার মুখ পচে গেল শুনি। বর্দি, তুই তো সবই জানিস, লোকের বাড়িতে কাজ করা, আবার বাবার এত অসুস্থতা, এই সব কিছু সামলে সংসারের মাছ মাংসের জোগাড় কি করে করব আমি একা হাতে? দিদি তুই বল আমায়, আমি তো পারছি না আর। হয়েছে হয়েছে, তাই একটা বাড়িতে কাজ কেন করিস তুই? আরও 2-3টা বাড়িতে কাজ নিয়ে নে, তাহলেই তো হয়ে যায়। সেই কবে থেকেই বলছি, আমার ক্রিমটা ফুরিয়ে গেছে, সেটাও এনে দিচ্ছিস না। ধুর, ভালোই লাগে না। দিদি, আমি একা হাতে এত কিছু কি করে করব? এক কাজ কর না, তোরা 1-2টো বাড়িতে কাজ নে না। 3 বোন মিলে কামাই করলে সংসারটা তো ভালোভাবেই চলবে, তাই না? তোদেরকে তো আগেও বলেছি এটা, তোরা তো শুনিসই না আমার কথা। কি কি বললি তুই? আমাদেরকে তুই কাজ করতে বললি? তোর জায়গা কোথায় আর আমাদের জায়গা কোথায়? তুই কাজ করে খেতে পারিস, কিন্তু আমরা পারবো না। আমাদের সুন্দর সুন্দর হাত নষ্ট হয়ে যাবে, বুঝেছিস তুই? 2 টাকা রোজগার করে সংসারে দিস বলে তোর এত ঘ্যাম বেড়ে গেছে, তাই না, যে তুই আমাদেরকে কাজের কথা বলিস? আমার ভুল হয়ে গেছে বর্দি, আমার ভুল হয়ে গেছে মেজদি। আমি আর কোনো দিন তোদের কাজের কথা বলবো না। আমি একা যা পারি তাই করেই তোদেরকে খাওয়াবো। এ কি, একটা থালিতে তো অল্প কিছু খাবার পড়ে আছে,
এছাড়া তো আর কোনো খাবার নেই। যাকগে, দুপুরে আমার আর খাওয়া হবে না, এটা বরঞ্চ বাবাকে গিয়েই খাইয়ে দিই। দেখেছিস বড়দি, ছোটর সাহস দিন দিন কত বেড়েই গেছে যে আমাদেরকে কাজের কথা বলে। ওর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যেমন সাহস দেখিয়েছে ঠিক তেমন শিক্ষা দিয়েছি। বেশি করে খাবার খেয়ে এসেছি, এখন দুপুরে না খেয়ে থাকুক, বুঝুক পেটের জ্বালা কেমন, যত সব। হ্যাঁ রে, আমিও বেশি করে খেয়েছি যেন হতচ্চারিটা খেতে না পাই। তবে আর যাই হোক, ওর হাতের ডালটা আজকে সেই স্বাদ হয়েছিল, তাই না দিদি বল? ওর হাতের আবার স্বাদের খাবার, রাখ তো। এখন আয় তো একটু বিশ্রাম করি, বিকালে আবার উঠতে হবে। বাবা, অনেক বেলা হয়ে গিয়েছে, আসো দুজনে মিলে একসাথে খেয়ে নিই। ভীষণ খিদে পেয়েছে আমার বাবা। মারে, আজকেও তোর দিদিরা তোকে অনেক কথা শুনিয়েছে, তাই না? আর আমি এসব মুখ বুঝে সব সহ্য করছি। ওহো বাবা, বড় দিদিরা থাকলে ওরকম একটু আধটু কথা শোনাই। ওসব নিয়ে তুমি ভেবো না তো। তুমি একটু খাও বাবা কষ্ট করে, আজকেও ডাল ভাত, ঠিক আছে? বেশি কষ্ট হবে না তো তোমার? না রে মা, তোর হাতে সুস্বাদু ডাল আর গরম গরম আলু ভাজা, আর কি চাই বল তো? তা কেমন আছিস রে দৃষ্টি? কি খবর তোর? এই তো ভালো আছি বৌদি, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি রে দৃষ্টি। তা তুই তো ভালো নেই, সারা দিন ঘরের সব কাজ একাই তো করতে দেখি। তোর দুটো বড় বোন আছে, ওরা কি করে শুনি? হ্যাঁ, আসলে দিদিরা আমার কাজে অনেক সাহায্য করতে চায়, আমিই দিই না, কারণ আমি একটু বেশি কাজ করতে ভালোবাসি তো, এই আর কি। আমাদের থেকে সব লুকাতে পারবি না রে দৃষ্টি, সবই বুঝি। তুই তো ঘরে রোজগার করিস, সব তো তুইই করিস, তাহলে ওদের এসব সহ্য করছিস কেন? ঘাট ধরে বাড়ি থেকে বের করে দে, একা রাজ কর বাড়িতে। তোর ভালোর জন্যই কিন্তু আমরা বলছি রে দৃষ্টি। তোমরা আমাদের অনেক পরিচিত প্রতিবেশী দেখে তোমাদের এরকম কথায় আমি কোনো উত্তর দিলাম না। তবে একটা কথা কান খুলে শুনে রেখো, যতদিন আমার প্রাণ আছে আমি আমার পরিবার নিয়ে একসাথে থাকবো, বুঝেছো তোমরা? ওরে বাবা গো, মরে গেলাম গো, মারে, মরে গেলাম রে মা। বাবা, ও বাবা, কি হয়েছে? তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? ও বাবা বলো। তোকে তো বলেছিলাম রে মা, পায়ের ব্যথাটা অনেক বেড়েছে, এইবার মনে হচ্ছে মরেই যাব। তুই ব্যথায় ওষুধ তো আনলি না রে মা। বাবা, বাবা গো, আজকে রাতের মতো একটু কষ্ট করো, আমি কালকের মাঝে ঠিক তোমার ওষুধের একটা ব্যবস্থা করে নেব। বাবা, একটু কষ্ট করো। নিজের বাবা এতটা অসুস্থ হয়ে বিছনায় কাতরাচ্ছে, আর আমি একটু টাকা কোথা থেকেও সাহায্য পাচ্ছি না যে বাবার জন্য একটু ওষুধ কিনে বাবাকে একটু শান্তি দেব। কেমন মেয়ে হলাম আমি। তখনই সাবিত্রী দেবীর ছেলে রাকেশ সেখানে আসে। প্রথম দেখায় দৃষ্টিকে দেখে রাকেশের ভীষণ পছন্দ হয়। এমন সুন্দরী মেয়ে সে এর আগে কখনো দেখেনি। তোমার কি হয়েছে মেয়ে? এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি হলাম এক জনম দুঃখী, যার দুঃখের কোনো শেষ নেই। তবে এই দুঃখের ভাগ আপনি নিতে চাইছেন? কে আপনি বলুন না, আপনাকে তো আগে কখনো দেখিনি এখানে। আমি হলাম সাবিত্রী দেবীর একমাত্র ছেলে রাকেশ। এতদিন শহরে পড়াশোনার সুবাদে ছিলাম, আজ বাড়ি ফিরে এসেছি। তা তুমি তোমার সমস্যাটা আমায় বলতে পারো, আমি কিন্তু সমাধান করতে পারি। ওহ রাকেশ বাবু, আমার বাবা ভীষণ অসুস্থ, যার জন্য আমার কিছু ওষুধ কেনার প্রয়োজন। টাকা নেই, আর টাকার সাহায্য আমি কোথাও পাচ্ছি না। ও, এই ব্যাপার, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার বাবার চিকিৎসার টাকা আমি তোমায় দেব। এই নাও, ধরো এই টাকাটা, রাখো, লাগলে আরও নিও।
ধীরে ধীরে অন্ধ লোকটির শারীরিক অবস্থা ভীষণ খারাপ হতে থাকে। মা কোথায় তুমি? কি হয়েছে বাবা? তুমি হঠাৎ এত তাড়ার মাঝে আমাদেরকে ডাকলে? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমার শরীরের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে রে মা। মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। তোরা 3 বোন মিলেমিশে থাকিস, আর ছোট বোনটার দিকে একটু লক্ষ্য রাখিস রে মা। তুমি কি বলতে চাও বাবা? আমরা কি ওর দিকে লক্ষ্য রাখি না নাকি? আর তুমি এরকম মরো করে আর তো মরও না, এগুলো এখন পুরনো হয়ে গেছে বাবা। নতুন কিছু বলো, বুঝেছো? হ্যাঁ রে মা, অনেক কষ্টে জীবনের সম্বল জমিয়ে তিলে তিলে দক্ষিণ পাড়ার এক ছোট্ট জমি করেছি। ওই জমিটা তোরা 3 বোন ভাগাভাগি করে নিস, সমান করে সবাই নিস রে মা। কোন জায়গায় এক ফালি জমি রেখেছো, ওটার মাঝে আবার 3-3টা ভাগ করতে বলছো? এক কাজ করো বাবা, ওই জমিটাই তোমার চিতা বানিয়ে তোমার দেহ দাহ করতে কাজে লাগবে। আমাদের কোনো প্রয়োজন নেই, অথবা তোমার আদরের ছোট মেয়েকে দিয়ে দাও। যত সব। অবশেষে এত বছর পড়ালেখার পর বাড়ি ফিরেছিস তুই। এবার ধুমধাম করে তোর বিয়েটা দেব বাবা। ওই পাশের গ্রামের মস্ত বড় জমিদারের একমাত্র মেয়ের সাথে তোর বিয়ে দেব ভাবছি। বিয়েতে বউ অনেক পণ দেবে আমাদের, বুঝেছিস? সব দিক থেকে লাভ আর লাভ। আহ মা, আমি তো কেবলমাত্র বাড়িতে আসলাম, কিছুদিন ঘুরি ফিরি, এরপর না হয় বিয়ে নিয়ে কথাবার্তা বলো। এত তাড়া কিসের মা? বুঝি না আমি বাপু। কিরে বাবা রাকেশ, ওরকমভাবে কথা বলছিস কেন? তোর কি আবার শহরে নিজের কোনো পছন্দে আছে নাকি? ওহো মা, তুমি সবসময় তো ভুল বোঝো কেন বলো তো? ওরকম কিছুই নয় মা, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে তো এবার? ও বাবা, দিদিদের কথায় কিছু মনে করো না, ওরা অন্তর থেকে তোমায় ভীষণই ভালোবাসে বাবা। না রে মা, কিচ্ছু মনে করিনি। বাপ হয়ে মেয়েদের কোনোদিন সুখে রাখতে পারিনি। মেয়েরা তো ওসব বলবেই। ওই দক্ষিণ পাড়ার জমিটা তোর হাতে দিয়ে গেলাম রে মা। শরীরের অবস্থা খুবই খারাপ হচ্ছে মনে হচ্ছে। এই যাত্রায় আর বাঁচতে পারবো না, তোদের আর দেখতে পারবো না রে মা, আর দেখতে পারবো না। বাবা, বাবা গো, তুমি আমার ছেড়ে চলে গেলে কেন বাবা? দিদি, এবার তোরা খুশি হয়েছিস তো? কালকে বাবাকে কতটা কষ্ট দিয়ে কথা বললি। তোরা যদি এই সংসারে একটু রোজগার করে আমায় সাহায্য করতিস, তাহলে হয়তো আমার বাবাকে আমি চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারতাম। বাবা। কিরে, তুই আবারও আমাদেরকে কাজ করার কথা বলছিস? যে যাওয়ার সে তো চলেই যাবে, সেটার জন্য তুই এভাবে আমাদেরকে দোষ দিতে পারিস না, বুঝেছিস? তুই এখন থেকে বেশি বেশি কাজ করে আমাদেরকে খাওয়াবি। আমি এখন আর কোনো কাজ করব না। যার জন্য কাজ করতাম সেই তো আর বেঁচে নেই। আমি আর একটি কাজও করতে পারবো না। তোদের পথ তোরা বেছে নে দিদি, আমি এভাবেই দিন কাটিয়ে দেব। কিরে দৃষ্টি, তুই নিজে আমাদেরকে রোজগার করে খাওয়াস বলে তুই সবসময় আমাদের কাজ নিয়ে এভাবে খোঁটা দিতে পারিস না। আমরাও কাজ করে খেলে তোর চেয়ে ভালো রোজগার করব, বুঝেছিস? লাগবে না তোর কাজ আমাদের। কি যে গেল রে বাবা, তোমাদের বাবা তোমাদের সামনে মরে লাশ হয়ে আছে, আর তোমরা ঝগড়াঝাটিতেই লেগে আছো। এভাবেই এক অসহায় বাবার শেষ যাত্রা সম্পূর্ণ হয়। বাবার মৃত্যুতে দৃষ্টি একেবারেই ভেঙে পড়ে। সে সারাদিন বাবা মায়ের ছবির সামনে বসে কান্নাকাটি করত। সে আর কোনো কাজই করত না। এতদিন হয়ে গেল, তুমি আমাদের বাড়িতে কাজে আসছো না কেন দৃষ্টি? কিছু কি হয়েছে তোমার? কোনো কি সমস্যা হয়েছে? এখন থেকে আমি আর কারো বাড়িই কাজ করব না রাকেশ বাবু। কিন্তু কেন দৃষ্টি? তুমি কি মায়ের কোনো ব্যবহারে কষ্ট পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছো নাকি? হ্যাঁ? না রাকেশ বাবু, গিন্নিমার কোনো কথাই আমি কষ্ট পাইনি। যার জন্য কষ্ট করে টাকা রোজগার করতাম, সেই মানুষটাই আর পৃথিবীতে নেই। আমি আর কার জন্য লোকের বাড়ি যাব বলুন তো? এ কি বলছো দৃষ্টি?
তোমার সাথে এত বড় ঘটনা ঘটে গেছে আর আমাকে তুমি জানালেও না। তুমি কান্না করো না, তোমাকে আমি আর অসহায় থাকতে দেব না। আমি তোমায় বিয়ে করে আমার স্ত্রী করব, তোমায় রানী বানিয়ে রাখবো। এ কি বলছেন আপনি? আপনাদের জায়গা কোথায় আর আমাদের জায়গা কোথায়? গিন্নিমাই সম্পর্ক কোনো দিনও মেনে নেবেন না। এ হয় না রাকেশবাবু, এ হয় না। মনের মিল থাকলে সব কিছুই সম্ভব হয় দৃষ্টি। মা হয়তো বা প্রথমে মেনে নেবে না, পরে ঠিকই মেনে নেবে, কারণ তুমি হচ্ছ লক্ষ্মী মেয়ে, তোমার উপর মন তো বসবেই। এরপর দৃষ্টি ও রাকেশ মন্দিরে গিয়ে নিজেদের মতো করে বিয়ে করে নেয়। এসব কি দেখতে পাচ্ছি বাবা রাকেশ? এসব কি সত্য নাকি কল্পনা? না মা, এসব কিছুই কল্পনা না, এই সব কিছুই সত্য। আমি দৃষ্টিকে বিয়ে করে নিয়েছি মা, আমি ওকে খুব ভালোবাসি। শহরে তোকে কত কষ্ট করে পড়ালেখা করালাম, বড় করলাম, বড় এক ঘরে তোর বিয়ে দেব, কত কত পণ আনবো, শেষে কিনা তুই ভিখিরি বাড়ির মেয়েটাকে বিয়ে করে নিলি রাকেশ। মানছি মা, দৃষ্টিদের আর্থিক অবস্থা অতটাও উন্নত নয়, তবে কি পৃথিবীতে টাকাই সব মা? মা, দৃষ্টির মনটা অনেক ভালো, আমাদের পরিবারকে অনেক সুখে রাখবে, তুমি দেখো। মা, আপনি রাকেশ বাবুকে একদম ভুল বুঝবেন না। বাবা মরে যাওয়ার পর আমার অসহায় দূর করতেই রাকেশবাবু এমন সিদ্ধান্ত নিয়েছেন। উনি খুব ভালো মনের মানুষ মা। কদিন আগে আমার বাড়িতে কাজ করে আমায় গিন্নিমা, মালকিন এইসব বলে ডাকতি, আর আজ আমায় সরাসরি মা বলে ডাকছিস? তোর সাহস তো কম না। আমার ছেলে তোকে বউ হিসাবে মেনে নিয়েছে, আমি কোনোদিনও মানব না, বুঝেছিস ভিখিরি? কি গো দিদি, সকালের খাবার তৈরি করেছো? আজ্ঞে আজ্ঞে, আমায় ক্ষমা করবেন মালকিন, অনেক কাজের চাপে জলখাবার তৈরি করতে পারিনি আমি এক্ষুনি করে দিচ্ছি মালকিন। না না, তুমি যেটা করছো সেটাই করো, আমি খাবার তৈরি করে নিচ্ছি, কোনো ব্যাপার না। এ কি মালকিন, আপনি কাজে হাত দেবেন কেন আমি থাকতে? আমিও তো এককালে তোমাদের মতোই সাধারণ মানুষ ছিলাম, আজ বড়লোক বাড়ির বউ হয়ে গেছি বলে সেই কথা কি ভুলে গেলে হবে নাকি? এরপর দৃষ্টি তার শাশুড়ির জন্য জলখাবার নিয়ে যায়। এই যে মা, নিন আপনার জল খাবার, সকাল থেকে তো কিছুই খাননি, এবার একটু খেয়ে নিন, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন মা। তোকে না আমি একদিন বলেছি তুই আমাকে মা বলে ডাকবি না, তারপরেও কেন তোর ওই অপয়া মুখ দিয়ে আমায় মা বলে ডাকিস? বড়লোক বাড়ির বউ হওয়ার তোর খুব শখ তাই না? দূর হ আমার চোখের সামনে থেকে, ভিখিরির মেয়ে কোথাকার। ঠিক আছে, আমি আপনাকে আর কোনো দিনও মা বলে ডাকবো না, দয়া করে খাবারটি খেয়ে নিন, খাবারের সাথে রাগ করতে নেই, খেয়ে নিন না। খাবার খাওয়াতে এসেছিস, খাবারের মাঝে আবার বিষ টিস মিশিয়ে রেখেছিস কিনা কে জানে। খাবো না তোর খাবার, তোর খাবার তুই খা, সর এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কি ব্যাপার বউ, তোমার মুখটা ওরকম পানসে দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে তোমার? তোমায় তো আমি বারবার বলেছিলাম আমায় বিয়ে করো না, মা এই বিয়েটা কোনোভাবেই মেনে নেবে না। এখনও এত অশান্তি, আমার আর ভালো লাগছে না, ভালো লাগছে না আমার আর এইসব। আপাতত কিছুদিন কষ্ট সহ্য করো বউ, মা একদিন ঠিক নিজের ভুল বুঝে তোমায় মেনে নেবে, আমি তোমায় বলছি, বিশ্বাস করো। একদিনটা কবে আসবে রাকেশবাবু? এইসব আমার যে আর ভালো লাগছে না। দেখলি বর্তি, ছোট আমাদের সামনে কেমন ভোলাভালা সেজে থাকতো, ও তো একদম ছুপা রুস্তম বের হলো, কেমন বড়লোক বাড়ির বউ হয়ে গেল, আর আমরা ছোট্ট কুটিরেই থেকে গেলাম। দিদি, এই ছিল আমাদের কপালে। হ্যাঁ, কি আর বলবো বল, সবই আমাদের ভাগ্যের দোষ। আমরা এত সুন্দরী হয়েও অত বড় বাড়ির বউ হতে পারলাম না, আর ও কি না ওই রকম বাড়িতে গিয়ে কেমন রাজত্ব করছে দেখ। এভাবে ওর জীবন সুখী হবে আর আমরা তা মেনে নেব? এ হতে পারে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, ওর জীবন থেকে সুখ কেড়ে নিতেই হবে। কাল সকালেই যাব আমরা ওর শ্বশুর বাড়িতে। আরে বর্দি, মেজদি, তোরা হঠাৎ এখানে কি মনে করে তা? বাবার মরার পর থেকে তুই তো এই দুটো দিদিকে ভুলেই গেছিস, আমরা কি তোর আর ভুলতে পারি? তাই তোকে দেখতে চলে এলাম ছোট। কেমন আছিস তুই বোন আমার?
তোর কথা খুব মনে পড়ে রে। তা এই দুটো দিদিকে বাড়ির ভেতরে আসতে বলবি না বোন? হ্যাঁ হ্যাঁ, তোরা আমায় এত ভালোবাসিস দিদি। আয় আয়, বাড়ির ভিতরে এসে কয়দিন থাকবি আমার সাথে। আমি তোদের জন্য অনেক সুস্বাদু সুস্বাদু রান্না করব। এরপর দৃষ্টি তার বোনেদের জন্য রান্না বান্নার আয়োজন করতে থাকে। দৃষ্টির শ্বশুর বাড়ি আমরা যতটুকু না বড় ভেবেছিলাম, এ তো তার চেয়ে আরো বেশি বড়। ঠিক যেন একেবারে রাজপ্রাসাদ। হ্যাঁ সেজো, তা যা বলেছিস, ঠিক যেন রাজপ্রাসাদের এক রাজকীয় রানীর মতো বাস করছে ওই শয়তানি। ওর সুখে আমি আগুন জ্বালিয়ে দেব। ঠিক তখনই দৃষ্টির শাশুড়ি সেখানে আসে। আরে বাবা, তোমরা আবার কারা? তোমাদেরকে তো এর আগে আমার বাড়িতে দেখিনি। আজ্ঞে মাসিমা, আমরা হলাম দৃষ্টির বোন। আমি ওর বড় বোন আর ও হচ্ছে ওর মেজো বোন। আসলে আমরা বেড়াতে এসেছি মাসিমা। ওরে বাবা রে বাবা, এক পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। তোমার বোন তো আমার ছেলের মাথাটা নষ্ট করে ফাঁদে ফেলে বিয়ে করেছে। এখন তোমরা আবার কি উদ্দেশ্যে আমার বাড়িতে এসছো? আপনার রাগ হওয়াটা খুবই উচিত মাসিমা। যে কাজ ঘটেছে আমরাই অবাক। যে কিনা এ বাড়িতে কাজ করে পেট চালাতো, আজ সেই কিনা বাড়ির বউ হয়ে গেল। হা 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 হা, আফসোস, খুবই আফসোস মাসিমা। আরে, তোমরা কি দৃষ্টির সত্যিকারেরই বোন নাকি? সৎ বোন? হ্যাঁ, এমন বলছো বোনের নামে? ওর আপন বোন বলেই তো ওর এত পাপ অত্যাচার সহ্য করেও আমরা এক বাড়িতে ওর সাথে থাকতাম। আপনাকে নিজের মানুষ মনে করে একটা কথা বলি মাসিমা, ও হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত কুটনি। কয়দিন পর পর আমার বাবার অনেক টাকা খরচ করত। সেই দুঃখে দুঃখেই তো বাবা মরে গেল। এলাকার মানুষদেরও অনেক কিছু চুরি করত। আপনি সাবধানে থাকবেন মাসিমা, আপনার বাড়িতে তো অনেক কিছুই আছে। আরে বাবা, এসব কি বলছো? এই মেয়ে খারাপ জানতাম, কিন্তু এই মেয়ে যে এত বড় চোর সেটা তো জানতাম না। এখন আমার ছেলের সামনে যে করেই হোক এটা আমায় প্রকাশ করতেই হবে, যে করেই হোক। হাই হাই রে ঈশ্বর, হাই ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। হাই হাই গো, এ আমার কি হয়ে গেল। আরে মা, তোমার কি হয়েছে? এই সকাল সকাল এরকম করে চেঁচামেচি করছো যে? আর বলিস না রাকেশ, তোর ঠাকুমা আমায় একটা বংশীয় গয়না দিয়েছিল আমার ছেলের বউকে দেওয়ার জন্য। সেই গয়নাটা আমি আর দেখছি না, চুরি হয়ে গেল। হাই হাই রে, হাই হাই। এ কি বলছেন মা? চুরি কেমন করে হবে? আমাদের বাড়িতে তো কদিন যাবৎ কোনো বাইরের লোক আসা যাওয়া করেনি। বাইরের লোক আসেনি মানে? তুই তো আসল বাইরের লোক। তুই আমার গয়না চুরি করেছিস, শয়তান মেয়ে কোথাকার। মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি জানি তুমি দৃষ্টিকে পছন্দ করো না, তাই বলে তুমি ওকে এভাবে চোর বলতে পারো না। শোনো না, যেহেতু মার আমাকে সন্দেহ হচ্ছে, তাহলে মা আমার ঘরে এসে সমস্ত ঘরটা পরখ করে দেখে নিক। এরপর তারা সবাই মিলে দৃষ্টির কক্ষে যায় এবং সেখানে গিয়ে খাটের নিচ থেকে গহনা উদ্ধার করে। দেখেছিস খোকা, তোকে বলেছিলাম না তোরই বউ গয়নাটা চুরি করেছে। এই জন্যই সবসময় বলতাম জাতের মেয়ে বিয়ে করিস। দেখেছিস তো, দিন শেষে একটা চোর বিয়ে করেছিস রে বাবা। এ কি মা, আপনি এসব কি বলছেন? বিশ্বাস করুন, আমি এ গহনা চুরি করিনি। হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন গো? আমি আর কি বলবো দৃষ্টি, আমি তো নিজের চোখকে আর অবিশ্বাস করতে পারি না। ছি, তোমায় আমি এতটা ভালোবেসেছি আর তুমি কি না! ছি 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 ছি। গহনা লাগলে আমায় বলতে। না, এটা আমি সহ্য করব না। তুমি চলে যাও এই বাড়ি থেকে, এটাই তোমার জন্য সব থেকে মঙ্গল। হে কি, তোমরা আমায় চলে যেতে বলছো কেন? আমি কোথায় যাব? আমায় তোমরা তাড়িয়ে দিও না। এই হতচ্ছাড়ি, অভিনয় বন্ধ করে এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। এরপর দৃষ্টি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোমাদের কারণেই ওই হতচ্ছাড়িটাকে আমার ছেলের জীবন থেকে তাড়াতে পেরেছি। খাও মা, পেট ভরে খাও। আর কত খাবো মাসিমা? খেতে খেতে পেটটা তো ফুলে গেল। এবার আমাদের বাড়ি যেতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। এবার আমরা যাই, কেমন মাসিমা? আরে আরে,
এসব কি বলছো? তোমাদের কারণেই তো আজকে আমি এই সুখের দিন দেখতে পেরেছি। তোমাদের যেতে হবে না, তোমরা এখানেই থাকবে। যখন যা লাগবে আমায় বলবে, আমি এনে দেব তোমাদের, কেমন? ঠিক আছে মাসিমা, আমরা এখানেই থাকবো। কোনো দিনও ওই দৃষ্টিকে এ বাড়ির আশেপাশেও আসতে দেব না। বাবা মা, তোমরা তো কোনো দিনও আমাকে চুরি শিক্ষা দাওনি, তাহলে কেন আজ ওরা আমার চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বার করে দিল? আমার তো মনে হচ্ছে এখানে বড়দি আর মেজদি ভীষণ রকমের ষড়যন্ত্র আছে। এমনকি রাকেশ বাবুও আমায় ভুল বুঝলেন। এখন আমি কোথায় যাব মা বাবা? এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। বেশ কয়েকদিনই হলো ওই হতচ্ছাড়িটা আমার ছেলের জীবন থেকে গেছে। এবার আমার ছেলেটাকে একটা নতুন বিয়ে দিতে হবে। হ্যাঁ, এরকম কথা বলতে বলতেই হঠাৎ সাবিত্রী দেবীর ভীষণ বুকে ব্যথা ওঠে, আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে শহরের মস্ত বড় হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের অবস্থা ভীষণই খারাপ ছিল। ডাক্তারবাবু, হঠাৎ আমার মা এরকম অজ্ঞান হয়ে পড়লেন কেন? মিস্টার রাকেশ, আপনার মায়ের দুটো কিডনির অবস্থা ভীষণ খারাপ, একেবারে লাস্ট স্টেজে আছে। এ কি বলছেন ডাক্তারবাবু? কিছু একটা করুন, যত টাকা লাগে আমি দেব, প্লিজ। আসলে বিষয়টা টাকার নয়, ওনার কিডনির সাথে ম্যাচিং কিডনি এই মুহূর্তে আমরা কোথাও পাচ্ছি না। আপনি আপনার তরফ থেকে চেষ্টা করুন, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। বাকিটা কি হয় সেটা উপরওয়ালাই জানে। রাকেশ চারিদিকে সাহায্য চেয়েও তার মায়ের জন্য কোনো কিডনি জোগাড় করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। মিস্টার রাকেশ, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আপনার মাকে কিডনি দেওয়ার জন্য একজন মহিলা আমাদের কাছে এসেছেন, এবং সেটার জন্য সে কোনো টাকাও নেবেন না। সো ডোন্ট ওয়ারি, ওকে? এ কি বলছেন ডাক্তারবাবু? কে সেই নারী যে আমার মাকে এত বড় হেল্প করবে এবং বিনিময়ে কোনো টাকাও নেবেন না? আমি কি তার সাথে মিট করতে পারি ডাক্তার? ওনাকে একটু পরে ওটিতে নেওয়া হবে। উনি হচ্ছেন হসপিটাল রুম 405-এ বসে আছে। আপনি ওখানে গিয়ে ওনার সাথে মিট করতে পারেন। এ কি দৃষ্টি, তুমি এখানে? হ্যাঁ রাকেশ বাবু, আমি এখানে। আপনার মায়ের এত বড় বিপদ আপনি আমায় পর ভেবে জানালেন না ঠিকই, কিন্তু আমি দূরে থাকতে পারিনি, তাই ছুটে চলে এসেছি খবর পাওয়া মাত্রই। কিন্তু আমার মা আর আমি তো তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ওসব কথা ছাড়ুন না রাকেশ বাবু, আপনারা আমার সাথে কি করেছিলেন ওসব দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। মেয়ে হয়ে মায়ের বিপদে একটু পাশে দাঁড়াতে চাই। আমার কাজ ফুরিয়ে গেলে আমি আবার আমার বাড়িতে চলে যাব। আমায় এটা করতে দিন রাকেশ বাবু। এভাবেই দৃষ্টি তার শাশুড়ির জন্য তার একটি কিডনি নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়। আমি জানতাম আমার ছেলে আমায় ঠিক বাঁচিয়ে নেবে। না মা, আমি তোমায় বাঁচাতে পারতাম না যদি সময় মতো দৃষ্টি এসে হাজির না হতো। মা, সবই দৃষ্টির অবদান। এসব এসব তুই কি বলছিস বাবা? ওই অলক্ষণার নামটা কেন নিচ্ছিস তুই? এরপর রাকেশ তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে, যা শুনে তার মা অবাক হয়ে যায়। তুই কি বলছিস বাবা? আমি বৌমাকে কত কষ্ট দিয়েছি, আর বৌমা আজকে আমায় কিডনি দিয়ে দিল। হে বিধাতা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই কথা বলে সে তার ছেলের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। আমার শাশুড়ির আপন না হয় আমি ছিলাম না, কিন্তু তোরা তো আমার আপন দিদি ছিলে। তোরা আমার শাশুড়ির মনে এত বড় মিথ্যা বিষ কী করে ঢেলে দিতে পারলি দিদি? তোরা সত্যি আমার আপন দিদি তো? ছি 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 ছি, আমি আর তোদের চেহারা কোনো দিনও দেখতে চাই না। আসলে হিংসার বশীভূতি হয়ে আমরা অন্ধ হয়ে গেছিলাম ছোট। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের তাড়িয়ে দিস না এভাবে। এ বাড়িতে দুটো ভালো মন্দ খেয়ে বেঁচে আছি, আমরা কোথায় যাব বল? তোমাদের কোনো ক্ষমা হবে না, উল্টে তোমাদের নামে আমি থানায় গিয়ে মামলা করব। না না না, অমন করে বলবেন না, আমাদের ভুল হয়ে গেছে ছোট। এই দিদিকে ক্ষমা করে দে না, ক্ষমা করে দে না বোন আমার। ঠিক আছে, আমার বাবা সব সময় আমায় বলতেন ক্ষমা করা মহৎ গুণ।
আমি তোদের ক্ষমা করে দিলাম, তবে তোরা আর এই বাড়িতে থাকতে পারবি না। বাবা যে দক্ষিণ পাড়ার জমিটা আমায় দিয়েছিল, সেই জমিটা আমি তোদের নামে করে দিলাম। যা, সেই জমিতে গিয়ে চাষবাস করে নিজেদের মতো সুখে থাক। কোনো দিনও আমার জীবনে তোরা আর আসিস না। তোরা ভালো থাক, সুখে থাক। যা দিদি, তোরা চলে যা। হ্যাঁ রে ছোট, আমরা তোর সাথে এত বড় অন্যায় করলাম, তারপরেও তুই আমাদের ক্ষমা করে দিচ্ছিস। তারপর আমাদের চলার জন্য দক্ষিণ পাড়ার জমিটাও দিয়ে দিলি। তুই আমাদের নিয়ে এত ভাবিস বোন, আর আমরা এসব কি করে ফেললাম। দৃষ্টি বৌমা, তুই আমায় ক্ষমা করে দে মা। আমি যে হিরে চিনতে ভুল করেছি, আমায় ক্ষমা কর মা, ক্ষমা কর। আপনি তো আমার মা, মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে লজ্জিত করবেন না মা। আমি জন্মের পর থেকে কোনো দিনও মায়ের ভালোবাসা পাইনি। আপনি শুধু আমায় মায়ের মতো ভালোবাসবেন, এভাবেই আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে যাব মা।